ওরা ইলেকশন করলে জীবনে যদি পাস করে আমারে আপনারা জিজ্ঞাসা করেন, আমি চ্যালেঞ্জ করলাম। 7%-এর বেশি ভোট নাই তাদের বাংলাদেশে, কিন্তু 70%-এর পাওয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি তো পদত্যাগ করতে চিন্তা করেছিলেন, এখন তো পদত্যাগ করবেন না, তো নির্বাচন তো ওনার অধীনে হতে হবে। পদত্যাগ করতে হবে না ওনাকে, পদত্যাগ কিভাবে করাইতে হয় না বাংলাদেশের মানুষ জানে। এইটাই কথা রয়ে গেল। ইউনূস সাহেব 10টা ভোট পাওয়ার যাদের ক্ষমতা নাই, এনসিপি নামে একটা পার্টি বানায়া এক একটা ছেলেকে কোটি কোটি শত কোটি টাকার মালিক বানায়া 9 মাসের মধ্যে এই বাংলাদেশ থেকে লুণ্ঠনের একটা ভাগার সৃষ্টি করিয়া এই দেশটাকে এখন কিছু হইলেই বিএনপি সামনে এনে দাঁড় করায় কারে এনসিপি। অনেক কথা শুনতে হয়। এবং প্রথম 6 মাস প্রায় বলা হয়েছে 47 ছিল মুক্তিযুদ্ধ আর 24 হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ, 71 কিছু। এইখানে আমাদের মতো, বিশেষ করে আমার মতো কিছু বোকা লোকজন, গ্রাম থেকে আসা, ক্ষেতের আইলে দিয়া হাইটে আসা, সাধারণ ঘরে কুপি বাতির নিচে জন্মগ্রহণ করা কিছু লোকজন, বিশেষ করে আমি তার জীবনে রিস্ক নিলাম। যখন বললো 71 কোনো মুক্তিযুদ্ধ না, তখন আমি প্রথম বাংলাদেশে বলেছি, এটা আমার সাথে কেউ যা হোক, আমি বললাম আগামী দিনেও বলবো যে এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে রে, রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা। এইটা মনে করবা না যে মুক্তিযুদ্ধ চলে গেছে। মুক্তিযুদ্ধ কিন্তু এই দেশে যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, মুক্তিযুদ্ধের গৌরব গাথা থাকবে, মুক্তিযোদ্ধারা মরে যেতে পারে, তাদের সন্তানেরা থাকবে, রাজাকার আলবদর দালালের সন্তানেরা কোনদিন জয়লাভ করতে পারবে না। এই কথা বলার পরে আপনি আমাকে বললেন আমি যে কত ধরনের বকা খেয়েছি, কত ধরনের জীবন হুমকির সম্মুখীন হয়েছে। এরা হলো যারা স্বাধীনতা বিরোধী, বিশেষ করে জামাত, অন্ধকারের শক্তি, এখন আবার এটার সঙ্গে যুক্ত হয়েছে হেফাজত, আরো কিছু ওই যারা ধর্মীয় রাজনীতি করে তারা, তাদের এখন পরিষ্কার ফতোয়া হইলো ফজলুকে খতম করো, সে হইলো কাফের, সে মরলে পরে কোনো জানাজা কেউ করতে পারে। এগুলো আপনারা দেখেন, সারা পৃথিবী জানে আমার উপরে কি ধরনের শাস্তি প্রয়োগ করা। তারপরে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি সত্য কথাগুলো বাংলাদেশে বলার চেষ্টা করি। যে লোকটি আলবদর হয়েছিল ছাত্র নেতা হিসাবে, যে লোকটি ছাত্র নেতা হিসাবে আলবদর হয়েছিল, তার জন্য আর কিছু বলার দরকার নাই। তো 71 সনে যে আলবদর হয়েছিল, সে যে অপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধী কঠিন অপরাধী, একজন রাজাকার সাধারণভাবে রাজাকার হয়েছে, কিন্তু একজন আলবদর কিন্তু আদর্শিক ভাবে আলবদর হয়েছে। যে যুদ্ধটাই করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত সেই আলবদররা বাংলাদেশে যখন যুদ্ধে পরাজিত হওয়ার সময় আসছে পাকিস্তানি হানাদার বাহিনীর এবং তাদের সহযোগীদের, তারা মনে করে কিছুই যখন পারলাম না, বাংলাদেশটাকে মস্তিষ্ক শূন্য করে দিয়ে যাব। কাজে তারা শত শত বুদ্ধিজীবীকে যে যেখানে পারছে হত্যা করছে। আমরা সেই আলোচনায় ফিরবো জনাব। আমি কথাটা শেষ করি, এখানেই শেষ করি। কাজে এটা একদম বিনা কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছিল, এটাই এখন রাজনৈতিক ভাবে বলা যেতে পারে, কিন্তু এটা বিচারগত ভাবে বলাটা খুব কঠিন। যে আবার আরেকজন যখন ক্ষমতা আসবে সেই বিচারের আবার পুনরাবৃত্তি হতে পারে, কারণ দেশটা তো এরকমই চলছে। ওরা ইলেকশন করলে জীবনে যদি পাস করে আমারে আপনারা জিজ্ঞাসা করেন, আমি চ্যালেঞ্জ করলাম। 7%-এর বেশি ভোট নাই তাদের বাংলাদেশে, কিন্তু 70%-এর পাওয়ার। তারা বিশ্ববিদ্যালয় দখল করছে, সচিবালয় দখল করছে, ডিসি অফিস দখল করছে, এসপি অফিস দখল, সব তারা দখল করে বসে আছে। আমরা এখন এই দেশে হোয়াট ইজ দিস মানুষ, আমরা রাস্তা দিয়ে ঘুরি, আমাদেরকে দেখে না। জামাতের আমির যা বলবে সেটাই হয় বাংলাদেশে। আজকে শুধু দেখা গেল একজন মানুষ না, জামাতের আমিরের বাইরেও আরেকজন বাপের বেটা আছে যার বাপের নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে দেখলাম, আমার কথাটা খুব, আমি দল থেকে এক্সপার্ট হয়ে যেতে পারি, কিন্তু আজকে আমি দেখলাম আমাদের নেতা, আমার নেতা তারেক রহমান সব বলছে ইলেকশন ডিসেম্বরে হতে হবে, তারপরে বলছে ইলেকশন হবে ডিসেম্বরে, প্রস্তুতি। একই বলে বাপ কাটেন, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস তো জাপানে গিয়ে বলেছেন আগামী, এই যে একজন দর্শক তিনি আমাকে স্বৈরাচার বলেছেন, ডক্টর ইউনূস জাপানে গিয়ে বিএনপি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। আজ উনি বলেছেন জুন জুলাই এর আগে ইলেকশন দেবে না। তখন আবার জুন জুলাই গেছে, জুন জুলাই গেছে, এরপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যাবে। ইউনূসের কাছ থেকে ইলেকশন চাই না,
আমি চাই না। আমি যেমন আমরা গাছের কাছ থেকে ল্যাংরা আম বা আমি হিমসাগর বা ফজলি আম চাই না, আমরা গাছের তেঁতুল গাছের কাছ থেকে ইউনূস সাহেবের কাছ থেকে বাংলাদেশে কোনো ইলেকশন আমি চাই না। উনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি তো পদত্যাগ করতে চিন্তা করেছিলেন, এখন তো পদত্যাগ করবেন না, তো নির্বাচন তো ওনার অধীনে হতে হবে। পদত্যাগ করতে হবে না ওনাকে, পদত্যাগ কিভাবে করাইতে হয় না বাংলাদেশের মানুষ জানে। পদত্যাগ আমিও বলছি, ইউনূস সাহেব যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন না দেয় তাহলে এই দেশে ইউনূস সাহেবের আমলে আর কোনো ইলেকশন হবে না, বা ইউনূস সাহেবের অধীনে আর কোনো ইলেকশন হবে না। এটাই কথা রয়ে গেল, কিন্তু দেখা যাবে এটাই কথা রয়ে গেল। ইউনূস সাহেব 10টা ভোট পাওয়ার যাদের ক্ষমতা নাই, এনসিপি নামে একটা পার্টি বানায়া এক একটা ছেলেকে কোটি কোটি শত কোটি টাকার মালিক বানায়া 9 মাসের মধ্যে এই বাংলাদেশ থেকে লুণ্ঠনের একটা ভাগার সৃষ্টি করিয়া এই দেশটাকে এখন কিছু হইলে বিএনপি সামনে এনে দাঁড় করায় কারে? এনসিপি নাকি একটা পার্টি যার একটা কোন থানায় গেলে যার একটা লোক 10টা লোক নাই, কোন জায়গাতে যার 50টা লোকের মিছিল করার ক্ষমতা নাই, সে আজকে বাংলাদেশের নেতা হইব। আর কে নেতা হয়েছে? জামাত। আর মসজিদ থেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মিছিল বের হয়। আমি মসজিদে মিছিল যারা বাইর করে তাদেরকে বলবো, মসজিদ কিন্তু মুসলমানের সবার, ইমাম সাহেব কিন্তু মুসলমানের সবার। কারণ আমি ইমাম সাহেবের পেছনে যখন দাঁড়াই নামাজ পড়তে, আমি কিন্তু বলি দায়িত্ব বিহাজ আল ইমাম, কাজে ইমাম সাহেব কিন্তু দল নিরপেক্ষ থাকতে হবে। তারা কিন্তু কাউকে দল নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। এই দেশে কিন্তু এখন মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, এই দেশে কিন্তু পল্টন ময়দানে মানিক মেয়ে মানুষের কোন জনসভা নাই, রাজপথে ছাত্রদের কোন মিছিল নেই, আধুনিক ছাত্রদের। এখন আছে রেসকোর্স বা সুরওয়ার্দী উদ্যানে মাসে মাসে আমরা দেখবো হুজুরদের মিছিল। ওই গাজা উপত্যকায় কি হইতেছে এটার জন্য স্লোগান দেওয়ার জন্য। আমার দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে, আমার দেশ যে ইউনূস সাহেব বলে দিতেছে যে এই দেশকে আমি বন্দর দিয়ে দিব যারা ভালোভাবে চালাইতে পারে তাদের কাছে, আমার চট্টগ্রাম বন্দর চালাইতে পারতেছে না, আমার দেশকে দেশের করিডোর দিয়ে দিচ্ছে, আমার সেন্ট মার্টিন